একজন রাষ্ট্রের প্রধান যিনি হবেন তার ভাষা থাকবে স্ট্রেট, আর সেই স্ট্রেট ভাষাটা কেমন হবে সেটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার নেতৃত্বাধীন এক দানবীয় সরকারের অন্যতম এক গুরুত্বপূর্ণ দানব ধরা পড়েছেন। তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তাকে আরো আগেই ধরা হয়েছিল। আমরা জানি ইনি পালাচ্ছিলেন, তারপর তাকে এয়ারপোর্ট থেকে বিমান থেকে যতদূর জানা যায় রীতিমতো তুলে আনা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। দেশ জুড়ে এমপি মন্ত্রীদের পালানোর হিড়িক পড়েছে। কেউ পালাচ্ছেন তো কেউ পালাতে গিয়ে হচ্ছেন আটক। ওবায়দুল কাদের আটক হয়েছেন তিনি। অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবনে আগুন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই মাত্র পাওয়া খবর, এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আশা করি সবকিছু বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার হয়ে গেছে এবং তাদের ফাঁসি দেওয়ার জন্য রায় দিয়ে ফেলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে কিন্তু ইলিয়াস বলেছে, এমন কথাগুলো বলেছে, সেই কথাগুলো বিএনপিদের গায়ে একবার লেগে গেছে। সে কিন্তু বলেছে 16 বছরই বিএনপি একটি লুম ছিঁড়তে পারলো না আওয়ামী লীগের। ছাত্ররা এখন আওয়ামী লীগকে পদত্যাগ করে ফেলেছে, এখন বিএনপিরা কেন লাফালাফি করছে এমন প্রশ্ন কিন্তু রেখেছে ইলিয়াস সবাইকে, এবং গণমাধ্যমে কিন্তু এমনটাই জানিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। যিনি হবেন তার ভাষা থাকবে স্ট্রেট, আর সেই স্ট্রেট ভাষাটা কেমন হবে সেটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বারবার বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের বিভিন্ন যে উপদেষ্টারা আছেন বা ওনার যে বক্তব্যগুলো আছেন, আগামী দিনে যারা রাজনীতি করতে আসবেন তারা জাইনা রাখেন, শিখা নেন যে প্রতিবেশী দেশের কাছে তেলান যাবে না, জিহুজুর করা যাবে না, তাহলে আপনার ঘাড়ের মধ্যে চাপা বসবে। আর এই চাপ খাইতে খাইতে আপনি একদিন জনগণের গারানি খাবেন, তারপর আপনার পরিণতি কোন দিকে যেতে পারে বাংলাদেশ দেখেছে। কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভাষায় কথা বলে। গেল কয়েকদিন আগে ক্ষমতা তিনি নেওয়ার আগেই না জানি পরেই সাথে সাথে ভারতের একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলছিল, যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, ভারত যদি চায় তাহলে 7 সিস্টার হুমকিতে পড়বে। স্ট্রেট কাট কথা। আর আজকে এসে বলছে আরেকটা কথা, বাংলাদেশের চলমান ইস্যুগুলো নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রোপাগান্ডাতে ভারতের আমজনতা বিভ্রান্ত। অতীতের বিভিন্ন সময়ের বিভিন্ন ফুটেজ অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যখন কোনো রাজনৈতিক সহিংসতা হয়েছে, সেগুলোকে আপনার পুঁজি করে ভারতের মধ্যে থাকাও পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ঘটনা আছে সেগুলোকে কাটপিস করা ভারতীয় গণমাধ্যম ঢালাওভাবে চালা দিচ্ছে। তো আজকে দীর্ঘ সময় পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোন আলাপ হয়েছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। খুবই একটা ভালো একটা জায়গা মতো একটা মারা দিচ্ছে। কোনটা? আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন, এই দুজনের মধ্যে চলমান যে সাম্প্রতিক বাংলাদেশের অবস্থান, কূটনৈতিক সম্পর্ক এবং কি হিন্দু সহ বাংলাদেশের যে বিভিন্ন ইস্যুগুলো, সেগুলোর নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে শক্ত ভাষায় বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে। সত্যিকার অর্থে কি হচ্ছে আপনাদের সাংবাদিকরা সেখানে বসে না বুঝে না শুনে ঢালাওভাবে প্রচার করছে, যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং আমাদের দেশের ভেতরে বসবাস করা হিন্দুদের মধ্যে এটা একটা ইফেক্ট তৈরি হয়েছে। সেজন্য তিনি বলছেন, ভারতীয় সাংবাদিকদেরকে বাংলাদেশে পাঠান, আমরা ভিসা দিব। বাংলাদেশে এসে বাংলাদেশের পরিস্থিতি দেখে তারপর আপনাদের গণমাধ্যমকে রিপোর্ট করতে বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া বিবৃতি হলো, ভারতীয় নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন তিনি, আর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। টেলি আলাপ এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর টুইট করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ইউনূস। আর 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা এবং জনগণকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, যা গতকালকে উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডক্টর ইউনূসের সরকারের প্রতি শুভকামনা জানিয়েছে এবং কাছের বন্ধু হিসেবে জনগণের উপকারের জন্য বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাথে গভীরভাবে কাজ করার আশাও প্রকাশ করেছেন। তিনি 2006 সালে তার নোবেল পাওয়া নিয়ে প্রশংসা করেছেন এবং তিনি বলছেন তিনি তাকে দীর্ঘদিন ধরে ছিলেন, আর প্রফেসর ইউনূসের যত দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হিসাবে বয়ে আনবে। অপরদিকে ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যখন উত্থাপন করেছেন, তখনই ডক্টর ইউনূস বলছেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ডক্টর ইউনূসের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর তাদের মিডিয়া নিয়ে তিনি বলছেন যে আপনাদের মিডিয়াকে বাংলাদেশে এসে আমরা ভিসা দিব, মাঠ পর্যায়ে এসে ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে তারপর আপনাদের মিডিয়াকে নিউজ করতে বলেন, অন্যথায় কূটনৈতিক সম্পর্কের মধ্যে এটার প্রভাব। অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রাত 8:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ জানান, তিনি দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে চেয়েছেন। নিরাপত্তা কর্মীরা তাকে সন্দেহ মনে করলে তাকে নিরাপত্তা কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে মাস্ক খুলতেই তার আসল পরিচয় বেরিয়ে আসে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর গাড়িতে করে সেনাবাহিনীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়তেই বিভিন্ন নেতাকর্মীরা বিমানবন্দর এবং স্থলবন্দরে নিরাপত্তা কর্মীদের হাতে আটক হন। এর আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী আটক হন। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেপ্তারে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বলেন, ছাত্র হত্যায় সরাসরি জড়িত থাকায় তাকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবনে আগুন দেওয়া হয়েছে। সোমবার দুপুর 3:30টার দিকে এই দৃশ্য দেখা যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েছে। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। দেশ জুড়ে এমপি মন্ত্রীদের পালানোর হিড়িক পড়েছে। কেউ পালাচ্ছেন তো কেউ পালাতে গিয়ে হচ্ছেন আটক। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিমানে থাকা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের এই ছবি, জানিয়ে শুরু হয় নানা আলোচনা। ছবিতে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের, তার বাম পাশের সিটে দেখা যায় এক নারীকে। ওই ফ্লাইটে ছিলেন আরো অনেক যাত্রী। তাই প্রশ্ন উঠছে, তবে কি দলের নেত্রীর মতোই দেশ ছেড়ে পালালেন সাবেক সাধারণ সম্পাদক? আবার কোথাও গুঞ্জন উঠছে আটক হয়েছেন তিনি। এছাড়া জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় তাকে কথা কম বলতে দেখা যায়। তাই সবার মাঝে একটাই প্রশ্ন, কোথায় আছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের? আন্দোলনে ব্যর্থ, ভুয়া আন্দোলনই ভুয়া। ওই আন্দোলন এখন কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির মতো আটকে গেছে। আওয়ামী নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিপাকে পড়েছেন তার এমপি মন্ত্রীরা, যেভাবে পারছেন গা ঢাকা দিচ্ছেন। একটি সূত্রে জানা যায়, শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। সূত্র মতে গত 3রা আগস্ট শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। শনিবার বিকেল থেকে গা ঢাকা দিয়েছেন তিনি। রোববার তাকে আর দেখা যায়নি কোথাও। সূত্র বলছে, রবিবার রাতে দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন বলেও জানায় সূত্রটি। তবে অন্য আরেকটি সূত্র বলছে, ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। বিএনপি সরকারকে পালাতে বলে, পালাবার পথ নাকি খুঁজে পাবে না। ফখরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা, তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরি। এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকে ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন উঠে। সূত্র মতে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের। এরপর তিনি যশোরে তার এক আত্মীয়ের বাসায় উঠেন, সেখানেই তিনি আটক হন। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। কত রঙ্গ দেখাইলা রে জাদু, কত রঙ্গ দেখাইলা। তবে এর আগে বিভিন্ন সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মন্তব্য করতেন, আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে পালানোর পথ পাবে না। এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, তারা পালাবেন না। এই দেশে জন্ম নিয়েছেন, এই দেশেই মরবেন, কিন্তু পালাবেন না। পালালেও কোথায় পালাবেন? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবেন, না হলে ঠাকুরগাঁওয়ের যে বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবেন। পালাবো না, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। তবে এমন সব কথা বলেও এখন কোথাও দেখা যাচ্ছে না সাবেক এ মন্ত্রীকে। গেল মঙ্গলবার এক সমাবেশে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের না পালিয়ে ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন, এখন তিনি কোথায় পালিয়ে আছেন? মির্জা ফখরুল মজার ছলে ঠাকুরগাঁয়ে আমন্ত্রণ জানান ওবায়দুল কাদেরকে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ফ্লাইটে ওবায়দুল কাদের দেশ ছাড়েন কিনা তা নিয়েও নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি কয়েকটা ঘটনা নিয়ে কথা বলা খুব জরুরি মনে করলাম। যে বিষয়গুলো যদি ঠিক না করা হয়, তাহলে বাংলাদেশের সামনে আবারও সমূহ বিপদ আসবার আশঙ্কা করছি। একটা শ্রেণী খুব সুনির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে আগাবার চেষ্টা করছে। এই গোষ্ঠীকে যদি ঠিকমতো মোকাবেলা করা না যায়, তাহলে যেই লেডি ফেরাউন দুর্বিসহ 15 বছর আমাদের জীবনে, আমাদের মাথায়, আমাদের দেশের উপরে চেপে বসেছিল, সেই লেডি ফেরাউনের প্রেতাত্মা যারা আছে তারা আবারও বাংলাদেশের পতাকাকে শকুনের মতো আঁকড়ে ধরবার আশঙ্কা তৈরি হবে। এর মধ্যে সবচাইতে বড় জিনিস, একদম সবচাইতে, আমি আমার এই সোশ্যাল মিডিয়াতে যতদিন ধরে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছি, রাজনীতি নিয়ে আলাপ করা শুরু করেছি, ততদিন পর্যন্ত 2টা জায়গায় আমি এক ছিলাম। আপনারা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে যত বিজ্ঞ মানুষজন আছেন, আমার চাইতে বহু জ্ঞানী গুণীরা আছেন, আপনাদের কাছে অনুরোধ, এই 2টা জায়গা আপনাদেরকে ঠিকভাবে মোকাবেলা করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে ভারত, আরেকটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে শুধু আওয়ামী লীগ দল না, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, শেখ মুজিব। 32 নম্বরে লুঙ্গি ডান্স আপনার গান হয়েছে 15 আগস্টে, সেটা নিয়ে আমি কয়েকজন সমন্বয়কেরও খুব নরম সুর দেখলাম। আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, ভাই আপনারা বাংলাদেশে মেজর ডালিম বীর যোদ্ধা, তারপরে কর্নেল রশিদ, মেজর বজলুল হুদা থেকে শুরু করে আরো যারা 15 আগস্টে যাদেরকে বলা হয়েছে যে তারা শেখ হাসিনার পরিবারের খুনের সাথে জড়িত ছিল, সেটা করা ফরজ ছিল। আমার যদি ফাঁসিও হয়, আমি সারা জীবন এটা বলে যাব যে সেই অবস্থায় তাদেরকে বাংলাদেশে ক্ষমতাচ্যুত করা ফরজ ছিল।
আমাদের বাংলাদেশকে আজকে যেমন স্বাধীনতা আমরা পেয়েছি, প্রতিটা মানুষ যার ঘরে ভাত নেই সেও মনে হচ্ছে হাত ছেড়ে বেঁচেছে, যে একটা বিশাল বড় বোঝা বাংলাদেশের মানুষের মাথা থেকে গিয়েছে। 15ই আগস্টে ঠিক এরকম একটা পরিস্থিতি ছিল। আমরা ওই সময়ের বই, পত্র, পত্রিকা, বিদেশি মিডিয়ার যে সংবাদ, সেগুলো থেকে যেটা জেনেছি যে শেখ মুজিব তার পরিবার, আত্মীয় স্বজন, তার কয়েকটা বাহিনী, রক্ষী বাহিনী, নীল বাহিনী, লাল বাহিনী, এসব বাহিনী দিয়ে, এই মনির বাহিনী, এগুলো দিয়ে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছিল তা আজকের চাইতেও ভয়ঙ্কর। শুধু শেখ হাসিনার মতো 15 বছর সময়টা শেখ মুজিব পায় না। যদি পেত তাহলে শেখ মুজিব শেখ হাসিনার চাইতেও ভয়ঙ্কর একটা ডিক্টেটরের রূপ নিত, সেটা পারে নাই। কিন্তু যারা আজকে শেখ মুজিবের 32 নম্বর ভাঙা, শেখ মুজিবের 15ই আগস্টের রাতে হিন্দি গান শোনার কারণে যারা আজকে কথা বলছে, হাসনাত ভাই এবং আরেকজন আর যে কজন সমন্বয়ক আপনারা এটা নিয়ে কথা বলেছেন, আমি আপনাদের বিভিন্ন টেলিভিশনে বক্তব্য শুনেছি, আপনারা অত্যন্ত নরম সুরে তাদের সম্মানের সহিত কথা বলেছেন। এটা আপনাদের উদারতা, এটা আপনাদের মানবতা, এটা আপনার পরিবার থেকে শিক্ষা। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই দেশে বর্তমানের যেই ভয়ঙ্কর পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করে গিয়েছে, এটার উদ্যোক্তা হচ্ছে শেখ মুজিবুর রহমান। অতএব আপনাদের কাছে অনুরোধ, আপনারা কয়েকটা 3-4টা বই আপনারা পড়েন। আমার ফাঁসি চাই পড়েন, আমার দেখা রাজনীতির 3 কাল পড়েন, তারপরে হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর এটা পড়েন, তারপরে হচ্ছে গিয়ে জাসদের উত্থান পতন, অস্থির সময় রাজনীতি পড়েন, স্বাধীনতার দলিলপত্রের 3টা খণ্ড পড়বেন, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, এই 3টা। এই জিনিসগুলো পড়লে শেখ মুজিবের আসল চেহারা আপনারা বুঝতে পারবেন, প্রতিটা কথার জবাব দিতে পারবেন। যারা আপনাকে কোশ্চেন করছে তাদের কাছে বলতে পারবেন যে শেখ মুজিবকে কেন এত সম্মান করতে হবে। শেখ মুজিব এই দেশে এই দুর্ভিক্ষ এনেছে, শেখ মুজিব এই দেশে লুটপাট করেছে, ব্যাংক লুটের জনক সে, এই দেশে ভোট চুরির জনক সে, সব দুর্নীতি, লুটপাট, ব্যাংক, এই দুর্যোগ, আপনার রেড ক্রিসেন্টের মালামাল, এই সব চুরির মূল হোতা হচ্ছে এই শেখ মুজিব। সো তাকে কেন দিতে হবে সম্মান, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আপনারা যদি এটাকে এইভাবে বলেন না যে শেখ মুজিব হচ্ছে ইয়ের ঊর্ধ্বে, সমালোচনার ঊর্ধ্বে, পৃথিবীর কেউ সমালোচনার ঊর্ধ্বে না। আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনি, আমাকেও আল্লাহর ব্যাপারে কিছু কোশ্চেন আমার মাথায় আসতে হবে, আমি কেন আল্লাহকে বিশ্বাস করব। এই কোশ্চেন নিয়ে, উত্তর নিয়ে যদি আমি ঈমান আনি, তাহলে আমার ঈমান অনেক শক্ত হবে। আর যদি এমনিতেই জন্ম নিয়েছি মুসলমান পরিবারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি আর আমি মুসলমান হয়ে গেছি, এই ঈমানের সমস্যা আছে। এটা যদি এই বিপদের মুহূর্তে যদি পরীক্ষা দিতে হয়, তাহলে ঈমানটা থাকবে না ঠিক মতো। সো শেখ মুজিবের ব্যাপারে বিতর্কের ঊর্ধ্বে সে মানুষ, সে বিতর্কের ঊর্ধ্বে হবে কেন? আমার কিছু কোশ্চেনের জবাব দিতে হবে। 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার ঘোষণাপত্র পাল্টানো, 73-এর নির্বাচন, 72-এর রক্ষী বাহিনী গঠন, তারপরে যা এই যে ঘটনাগুলো, 75-এ এসে তারপরে বাকশাল টাকশাল তৈরি করা, 74-এর দুর্ভিক্ষ, রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী, মনির যে বাহিনী, তোফাইলের বাহিনী, এগুলো কেন করেছিল? এই প্রশ্নের জবাব দিতে হবে। তখন বোঝা যাবে যে আসলেই শেখ মুজিব হচ্ছে আপনার ইয়ের ঊর্ধ্বে, কোনো বিতর্কের ঊর্ধ্বে। এটা নিয়ে এত সহজভাবেই করা যাবে না। এটা যদি সহজভাবে, আপনারা কিছু লোকজন আছে, ওই যে আপনার প্রস্টিটিউট একটা আছে, রোকেয়া প্রাচী, সে গিয়ে আপনার বসেছে 32, এমনিতেই বসে নাই, এগুলোকে বসানো হচ্ছে টাকা পয়সা দিয়ে, মানে যেহেতু আওয়ামী লীগ সরাসরি যেতে পারছে না, এগুলোকে বসানো হচ্ছে। কয়েকজন আওয়ামী লীগের লোকজন তারা ওইখানে গিয়েছে, তাদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছে। কান ধরে না, ওদেরকে ন্যাংটা করে, জায়গা ছিল না, জায়গাটাও খুলে ন্যাংটা করে ওদেরকে ঘুরাইতে হতো। এটা নিয়ে এখন যারা কথা বলছে, তারা এই তাদের ফেসবুক প্রোফাইলে যান, ঠিক 5 তারিখের আগেও তারা কোনোদিন একটা শব্দ করে না এই দেশের মানুষের পক্ষে, একটা শব্দ করে না আওয়ামী লীগের পক্ষে। অথচ এই আওয়ামী লীগ বাংলাদেশে তার আগের 15 বছর আলেমদের উপরে নির্যাতন, সাধারণ মানুষকে গুম করা, যাকে তাকে যা মনে চায় তাই করেছে। কেউ এই সুশীলরা কোনো কথা বলে নাই। আজকে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে সুশীল সাজিয়ে, তারপরে আওয়ামী লীগ তাদের বি টিম হিসাবে এই জায়গায় কাজে লাগাচ্ছে। তো এদের ব্যাপারে সাবধান হইতে হবে। কিছু মানুষ সমালোচনা করছে, আমার এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের ভেতরে সবচাইতে পছন্দের, সবচাইতে চৌকুশ, সবচাইতে স্মার্ট, সবচাইতে ভদ্র, সবচাইতে যোগ্য 2 জন উপদেষ্টা, একজন হচ্ছে এই আসিফ, আরেকজন হচ্ছে নাহিদ। ডক্টর মোহাম্মদ ইউনুসের চাইতে এই 2 জন মানুষ সবচাইতে যোগ্য। কেন জানেন? ডক্টর মোহাম্মদ ইউনুস সারা পৃথিবী ব্যাপী, আমার আজকে বলতে গর্ব হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার দেশের সরকার প্রধান। এটা কাউকে বলে পরিচয় দেওয়ার দরকার, ডক্টর মোহাম্মদ ইউনুস বললেই সবাই চিনে। তার চাইতে এটা যোগ্য। কারণ কি জানেন? এই মানুষগুলো এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে এনেছে। এই জন্য এই 2 জনের ব্যাপারে খুব হিসাব করে কথা বলতে হবে। নাহিদের শরীরের সেই মারধরের সেই দাগ আপনারা দেখেছেন, তারপরেও তারা ঠিক ওই জায়গাতে দাঁড়িয়েছিল যেখান থেকে তারা আন্দোলন শুরু করেছিল। অতএব নাহিদকে ওই ইয়ে করতে গিয়েছে, আপনার শপথ পড়তে গিয়েছে, আর সে কমপ্লিট স্যুট পরে যায় নাই, আপনার ইয়েদের মতো, অন্যান্য উপদেষ্টাদের মতো দামি দামি শার্ট প্যান্ট পরে যায় নাই। এই জন্য সমালোচনা করা যাবে না। কারণ এই জামা কাপড়, এই একই শার্ট প্রতিদিন পরবে, খুব গরিব হিসাবে সে দেশ চালাবে, এটাই হচ্ছে আমরা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত সাহাবা, তারপরে খলিফারা, যত কেউ এই পৃথিবী শাসন করেছেন, তারা সবাই জরাজীর্ণ একটা কুড়ে ঘরের মধ্যে বসে সারা পৃথিবী শাসন করেছেন। তাদের নিজেদের ঘরের সম্পত্তি বাড়ে নাই, তারা রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের মানুষের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করেছেন। অতএব এই 2 জন এই কি পড়লো না পড়লো এটার দিকে তাকানোর দরকার নাই। ওনাদেরকে যারা স্যার বলেছে, এটা নিয়েও দেখলাম কিছু কিছু মানুষ সুশীল কিছু সমালোচনা করছে। মমতাজকে স্যার বলেছিল তো ম্যাডাম বলেছিল, সেনাবাহিনীর কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর জেনারেল, তখন খারাপ লাগে নাই আপনাদের? এই দেশে মুরাদকে স্যার বলেছে পুলিশের এসপি, তখন খারাপ লাগে নাই? ডিসিরা স্যার বলেছে, খারাপ লাগে নাই? ময়মনসিংহের নাজিমউদ্দিন আপনার 5 মিনিটের আপনার এই 3x বের হয়েছিল, তখন খারাপ লাগে নাই?
এই যে ইয়ের ভেতরে সব লম্পট বদমাশ চরিত্রহীনরা সংসদে বসেছিল, তাদেরকে তাদের এলাকার এসপি ডিসিরা স্যার বলে নাই, তখন কোথায় ছিল আপনাদের এই সমালোচনা? এখন আসিফকে কে স্যার বলেছে এই জন্য আপনাদের গায়ে লেগে যাচ্ছে। এই জিনিসগুলো থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের বিশাল বড় মাপের আপনার সুশীল বিশাল সুন্দর সুন্দর কাপড় চোপড় পরা এরা না, আমাদের দরকার হচ্ছে সৎ যোগ্য যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে। দেশের চরম মুহূর্তে যারা ডিবির হাতে আটকের পর চরম মারধর রিমান্ডে যাওয়ার পরেও বেরিয়ে এসে যারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে পারে, আমাদের সেই ধরনের নেতা দরকার। অতএব এই আসিফ এবং নাহিদ এদেরকে নিয়ে যখন সমালোচনা করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে তারা যেই সময় যা করেছে ওই সময় আপনি কি করেছিলেন। সমালোচনা করার সুযোগ আছে, এখন যা করছেন কোনো সমস্যা নেই, এটাই তো গণতন্ত্র। আপনি যে আলোচনা করতে পারছেন, একজন উপদেষ্টাকে নিয়ে কথা বলতে পারছেন, এটাই হচ্ছে গণতন্ত্র। ভোটের নাম করে তারপরে ভোটে নির্বাচিত হয়ে 1500 কোটি টাকা খরচ করে রাতের বেলা ভোট করে সেই ভোটে নির্বাচিত ইয়েদেরকে আপনার ক্ষমতায় আনার চাইতে এই ধরনের সরকার যাদের সময় আমরা সব কথা বলতে পারি, এই সরকারই আমাদের দরকার। অতএব আমাকে বুঝতে হবে যে যেই পক্ষটা এইসব নিয়ে কথাবার্তা বলছে তাদের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য নিয়ে তারা কথা বলছে। আপনার প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ব্যাপারে বলা হচ্ছে তিনি নাকি আমেরিকা থেকে তাকে বসানো হয়েছে, তিনি বাংলাদেশ বিক্রি করে দেবে। আরে ভাই, পুরো বাংলাদেশ মনে করেন আমেরিকা যায় বেস করবে ইয়েতে কি বলে সেন্ট মার্টিনে। পৃথিবীর বিভিন্ন দেশে বেজ আছে, কাতারে আছে, সৌদিতে আছে, তুরস্কের মতো দেশে আপনার ইয়ে আছে। টার্কি তো সবচাইতে সমালোচনা, তার এখানে বেজ আছে না, বেজ থাকলে কি তার কি দখল করে ফেলেছে আমেরিকা? আমার সেন্ট মার্টিনে এসে যদি নাকি তার বেজ করে কোনো সমস্যা, আমার শত্রু আমেরিকা না। আমেরিকা কোনোদিন বাংলাদেশ দখল করতে যাবে না। বাংলাদেশ যদি দখল করে সেটা দখল করবে ভারত আর চীন। সো তারা আমাদের শত্রু, তাদেরকে ফেস করবার জন্য একটা সুপার পাওয়ার আমার দেশে অবস্থান করা জরুরি। আমি মনে করি আমেরিকা সবসময় এখানে থাকা দরকার, এত চেতনা দরকার। আমার জন্ম যদি 1947 সালের আগে হতো, আমি কখনো ব্রিটিশ বিরোধী আন্দোলন করতাম না, কারণ ব্রিটিশরা যদি ভারত উপমহাদেশে থাকতো, আজকে আহমেদাবাদ, গুজরাট, তারপরে বিভিন্ন জায়গাতে এই যে উত্তরপ্রদেশ, এইসব জায়গায় যে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে, কাশ্মীরে যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতন করতে পারতো না। তারা যাওয়ার কারণে সেটা হয়েছে। ভারত উপমহাদেশে যদি ইংরেজরা এখন পর্যন্ত টিকে থাকতো, তাহলে বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত দেশ হতো। আমরা চেতনা দেখে, বিশেষ করে আমাদের মুসলমানরা বেশি আন্দোলনগুলো করেছে। আমি কখনো করতাম না এই আন্দোলন, আমি অবশ্যই ব্রিটিশদের এই দেশে থাকার জন্য যা প্রয়োজন সেটা করতাম। অতএব আমেরিকার বাংলাদেশে থাকা খুব জরুরি। আমরা চাই আমেরিকার অবস্থান বাংলাদেশে সবসময় থাকুক, তারা আমাদের শত্রু না এই মুহূর্তে। আমাদের দেশ যদি আপনি স্বাধীন করে ফেলতে পারেন সেটা ঠিক আছে, আপনার দেশের প্রতি ইঞ্চি জায়গার ভেতরে ভারত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছিল। কোথায় গেছিল তখন আপনাদের এই সমালোচনা? কেউ তো কোনো কথা বলেন নাই। মংলা পোর্ট, চিটাগাং পোর্ট, সব জায়গায় বাংলাদেশের ভেতর দিয়ে 1 টাকা ট্রানজিট দিয়ে তারপরে ঢুকে গিয়েছে, কেউ কোনো কথা বলে নাই। এই যে মানুষগুলো আজকে কথা বলছে তারা ওই সময় কথা বলে নাই। যারা ওই সময় কথা বলেছে তারাই আজকে যদি এই সরকারও যদি বাংলাদেশের বিরুদ্ধে কিছু করে, তারা দেখবেন এখনো কথা বলবে, তারা কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। কিন্তু তারা যারা তখন বলে নাই এখন বলছে, এগুলো হচ্ছে সুবিধাভোগী। এরা আওয়ামী লীগ এই গত কয়েক বছরে কয়েক লক্ষ কোটি টাকা চুরি করে তারপরে এখন ভারতে গিয়ে বসে আছে, সেই টাকার বিনিময়ে এখন কথা বলে। এই রোকেয়া প্রাচী এক এক রাতে মানে জিনিস তো ভালো না, কেউ তো খায় না, তারপরেও মনে করেন তার প্রতি রাতে পাল্টাইতে মন চায়। এগুলি যার তার গায়ের উপরে যায় মানে বসা যায়। আমি ওই ইটিভিতে আপনার ওই 21 চোখের সময় আমি মেকআপ টেকআপ নিতাম না, কিন্তু হালকা ওই যে পাউডার টাউডার দিত শুটিং করার আগে, তো ওই সময় সে এসেছিল, এসে গায়ে হাত দিয়ে কি রে ভাই কি, মানে যার তার গায়ে পড়ে যায়। এরকম কিছু মহিলা আছে, এগুলি মানে যাই পুরুষের গায়ে হাত দিতে পারলে ভালো লাগে। হ্যাঁ, এই এক এক দিন এক একজনের খাটের শোয়া এই মালগুলো, এগুলোর টাকা দিয়ে কেনা খুব সহজ, এগুলোর কিনে তারপরে এই কাজগুলো করছে। অতএব তারা কি বললো না বললো এটার ব্যাপারে খুব সাবধানে পা ফেলতে হবে। বাংলাদেশে শেখ মুজিব, ভারত, এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা যদি আমরা ভুলে যাই না, তাহলে আমাদেরকে আবার বিপদে পড়তে হবে। এটা মাথায় রাখতে হবে। এই দেশের সমস্যা আওয়ামী লীগ। আওয়ামী লীগকে কোনোভাবে এই দেশে রাজনীতি করার জন্য মানে ওপেন প্ল্যাটফর্ম ছাড়া যাবে না। আপনারা যদি সরকারের সমালোচনা করতে যান, দেখেন একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আপনার সাখাওয়াত, সে কি বলেছে, সেই কথার পরে তাকে কিন্তু মানুষের সমালোচনার কারণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সরিয়ে আরেকটা মন্ত্রণালয়ে দিয়ে গেছেন। এটার নামই হচ্ছে গণতন্ত্র, যে মানুষের সমালোচনা, মানুষ যেটা না চায় সেটার মূল্য দেয়া, এটার নামই গণতন্ত্র। সেটা তারা করেছে। আমি মনে করি এই যে সরকার আছে তাদের ব্যাপারে জাজ করার মতো সময় এখনো আসে নাই। আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। তার মাঝখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আশপাশ থেকে এই যে এই ধরনের ছোট ছোট করে কথাবার্তা বলা যেগুলো আছে না, এগুলোর ব্যাপারে খুব মানে সাবধানে আমাদের পা ফেলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনার ওই বঙ্গভবন, গণভবন, এইসবে হামলা টামলার, গণভবন তারপর সংসদ এইসবে হামলা টামলার কারণে নানান ধরনের সুশীলরা এখন আলাপ করছে। আরে ভাই, যেই মানুষরা ওইখানে গণভবন টবনে গিয়েছিল তারা দেশ স্বাধীন করেছে। এত সুশীলগিরি সাজার আমার দরকার নেই। হ্যাঁ, আপনাদের মতো সুশীল আপনারা জীবনে কোনোদিন সত্যি কথা বলেন নাই, এখন সুশীল সাজতে আসছেন। আপনাদের মতো সুশীলদেরকে বাংলাদেশের এই যারা স্বাধীন করেছে তারা ধুচ্ছে না, মাথায় রেখেন। এগুলোরে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। সমন্বয়ক ভাইরা যে কজন আছেন, আপনাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আপনাদেরকে এদের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। সাংবাদিক, সুশীল, সম্পাদক যেগুলি কথা বলবে, মানব জমিনের মতিয়ার ভাই, তারপরে হচ্ছে নুরুল কবির ভাই, আজিজ ভাই, এরকম কয়েকজন সাংবাদিক সম্পাদক আছেন,
তাদের বাইরে অন্য যারা এখন কথা বলবে তাদেরকে হিসাব করে কথা বলতে হবে। এখনো RTV, তারপরে বৈশাখী, নিউজ 24, এগুলোতে অনেক দালাল আছে, এদেরকে আপনাদের সরাইতে হবে। আমি লিস্ট এক এক করে সবগুলো দিব। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।